একজন রাজা যাকে ঘিরে প্রশ্ন, তিনি মৃত নাকি জীবিত? হাজার বছরের দীর্ঘ এক পরিচয়ের সংগ্রাম অবশেষে যার পরিণত রয়ে গেল অমীমাংসিত। যখন তার সবচেয়ে কাছে প্রিয় স্ত্রী তাকে স্বামী হিসেবে গ্রহণ করতে অস্বীকার জানিয়েছে, তখন কেন রাজ্যের সমস্ত মানুষ একযোগে এই ব্যক্তিকে রাজা হিসেবে মেনে নিলেন? যে রাজাকে তার রানী মৃত্যুর আগ পর্যন্ত স্বামী হিসেবে স্বীকার করেননি, সেই রানীর সঙ্গে কি সত্যি ডাক্তারের কোনো সম্পর্ক ছিল, নাকি সবই ছিল গুজব? এত বিশাল ভাওয়াল স্টেটের রাজা হয়েও মেজকুমার রামেন্দ্র নারায়ণ চৌধুরী কেন কখনো প্রকৃত অর্থে রাজত্ব করতে পারেনি? এর পেছনে কি ছিল অনৈতিক সম্পর্কের ফল, নাকি বিপুল সম্পত্তির আত্মসাৎ করার লোভ লুকিয়েছিল কোনো এক গভীর ষড়যন্ত্র? শেষ পর্যন্ত কেন সব কিছু শেষ হয়ে গেল? আজ জানবো সেই সব ইতিহাস, এতদিনের অজানা কাহিনী। আসসালামু আলাইকুম দর্শক, আজ আমি আপনাদের বলবো গাজীপুরের জয়দেবপুর অবস্থিত ঐতিহাসিক ভাওয়াল স্টেটের সম্পূর্ণ ইতিহাস। এখন আমি চলে এসেছি সেই ঐতিহাসিক স্থানে যেখানে একসময় ভাওয়াল রাজার সব হাতিকে এখানে গোসল করানো হতো। এটি কি সুন্দর একটি জায়গা। বর্তমানে আজিমুদ্দিন কলেজ নামে এটি পরিচিত। এখানে নানা ধরনের প্রাচীন গাছগাছালি রয়েছে, যেগুলো সেই রাজার আমল থেকেই এখানে মাথা উঁচু করে গৌরবের সাথে যুগ যুগ ধরে এখানে তারা কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। তো এখন আমি আপনাদেরকে যে জায়গাটিকে দেখাচ্ছি, এই জায়গাটি হচ্ছে আপনার দিঘি, যে দিঘির মধ্যে হাতিগুলোকে গোসল করানো হতো। দেখুন কি চমৎকার একটি জায়গা এবং কত ঐতিহ্য বহনকারী একটি জায়গা। এই জায়গায় যখন হাতিগুলোকে গোসল করানো হতো, রাজার হাতিগুলোকে, তখন জায়গাটি আপনি একটু ইমেজিন করে দেখুন যে কতটা সুন্দর এবং মনোরম। এখনও পর্যন্ত এটি বিশাল এবং খুবই চমৎকার। এই পানিতে কিন্তু এদিকের যেই স্থানীয় বাচ্চারা আছে তারা কিন্তু প্রায়শই গোসল করতে দেখা যায়, ঝাপাঝাপি করে। ওই যে ওদিকে করছে, কিন্তু হয়তো আমার ক্যামেরায় আসলে এত দীর্ঘ যে আমি ক্যাপচার করতে পারছি না। তো এখানে যে একটা গাছ দেখতে পাচ্ছেন, এই গাছটি হচ্ছে শিমুল গাছ, এবং এই শিমুল গাছে দেখুন কত কত ফুল ফুটে রয়েছে এবং কত বিশাল এই গাছটি। এটা কিন্তু প্রাচীন আমল থেকে এই গাছটি এখানে দাঁড়িয়ে আছে এবং এখনো পর্যন্ত সে এখানে বিদ্যমান। এছাড়াও কিন্তু আরও নানা ধরনের গাছ এখানে রয়েছে, যেগুলো সেই প্রাচীন আমল থেকে কিন্তু এখানে এগুলো রয়েছে। দেখুন কত সুবিশাল এই গাছগুলো এবং কত দীর্ঘ এবং কত বিস্তৃত। গাছগুলো দেখতেও কিন্তু অনেক সুন্দর এবং খুব ভালো লাগে এইসব প্রাচীন জিনিসগুলো দেখতে। তো আপনাদেরকেও আমি এগুলো দেখানোর চেষ্টা করছি। দেখুন এখানে কিন্তু অনেক গাছ রয়েছে, অনেক অনেক গাছ রয়েছে এবং আশেপাশের পরিবেশটাও কিন্তু খুবই সুন্দর। এই যে একটি গাছ, এখানে একটা বট গাছও আছে, সেটা একটু ভিতরের দিকে। এই দুটো হচ্ছে আম গাছ। দেখুন এর কাণ্ডগুলো, শাখা প্রশাখাগুলো কত মোটা। তো এখানে ঘোরাঘুরি করার পর আমরা এখান থেকে আরেকটি জায়গা যাচ্ছি, সেটা একটি ঐতিহ্যবাহী জায়গা। দেখুন এখানে ভাওয়াল স্টেটের বেশ কিছু ঐতিহ্যবাহী কিছু ভবন রয়েছে, তো স্থাপত্য রয়েছে। এই স্থাপত্যগুলো আসলে গেট লক করার কারণে আমি আপনাদেরকে দেখাতে পারছি না, তবে ভাগ্য যদি ভালো থাকে তাহলে গেট এরকম হতে পারে যে আপনাদেরকে দেখাতেও পারি। তো দেখুন এখানে একটি আছে যে এটা গেটলক ছিল না। দেখুন এটাই হচ্ছে একটি স্থাপত্য। এখানে ভাওয়াল রাজার যে প্রজারা ছিলেন তারা এখানে বসবাস করতেন। এই যে এটা সেই ভাওয়াল রাজার রাজত্বকালীন সময়কার স্থাপত্য, একটি বাড়ি, যেটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তবুও কিন্তু এটি যথেষ্ট মজবুত এবং শক্ত পুষ্ট না হলে তো আর এইভাবে এটা এখনও দাঁড়িয়ে থাকতে পারতো না, কালের গহ্বরে বিলীন হয়ে যেত। এদিকে এখন জঙ্গল এবং অসংরক্ষিত থাকার কারণে কিন্তু এটি এরকম হয়েছে। এই দেখুন এটা, এবং এই গাছটিও দেখুন, এখানেও কিন্তু অনেক গাছ আছে যেগুলো সেই প্রাচীন আমলকার সেই গাছগুলো দেখতেও কিন্তু খুবই সুন্দর। তো আমরা এটার ভিতরে এই যে দেখুন রুমগুলো, এই যে দরজা জানালা, এই যে উপরে, হ্যাঁ, এই যে বিশাল বিশাল এই ভবনগুলো, এটা হচ্ছে ইটের তৈরি, ইটের আস্তর। তো আমরা এখান থেকে বের হয়ে গেলাম। বের হয়ে আমরা
বাইরের দিকে একটু দেখতে চাইলাম যে এই যে দেখুন বাইরে থেকে দেখলে যে জানালাগুলো আসলে ভেঙে গেছে, দরজাগুলো জানালাগুলো নেই এবং অনেক ধরনের আগাছা ভরে গেছে, কিন্তু দেখুন এখনও পর্যন্ত দেখতে কতটা সুন্দর। তো এখানে এখানে থেকে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি সেই ঐতিহ্যবাহী একটি জায়গা যেটি ভাওয়াল স্টেটের অন্তর্গত এবং ভাওয়াল রাজ পরিবারের ঐতিহ্য ইতিহাস বহন করে। তো আমি একটা কথা আপনাদেরকে বলি যে ভাওয়াল রাজ্যের রাজা কিন্তু নির্দিষ্ট করে কোনো একক রাজা ছিলেন না। রাজা রাজেন্দ্র নারায়ণ চৌধুরীর স্ত্রী ছিলেন রানী বিলাসমণি এবং রানী বিলাসমণি থেকে 3টি সন্তান উনি ছেলে সন্তান উনি জন্ম দিয়েছিলেন, যার মধ্যে হচ্ছে ধনেন্দ্র নারায়ণ চৌধুরী, ধর্মেন্দ্র নারায়ণ চৌধুরী এবং রবীন্দ্র নারায়ণ চৌধুরী। এবং যিনি মেজজন উনি হচ্ছে সেই বহুল প্রত্যাশিত সন্ন্যাসী মেজ কুমার নামে খ্যাত আমাদের ভাওয়াল রাজা, ঠিক আছে, মেজ কুমার। তো এই যে দেখুন এখানে যে আমি আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে স্টেডিয়ামের গেট এবং এই স্টেডিয়ামের গেটের যে ঐতিহ্য এবং এখানকার যে মাঠ, এটার এখন ক্রীড়া এবং ক্রীড়া সম্বন্ধিত সকল প্রকার কার্যক্রম এই স্টেডিয়ামে আপনার সম্পন্ন করা হয়। কিন্তু এইটাই সেই স্টেডিয়াম, মানে এটাই সেই মাঠ যে মাঠে কিনা এই সন্ন্যাসীকে রাজা হিসাবে স্বীকৃতি দিয়েছিল রাজারই সমস্ত প্রজা। এবং সেই সময়কালে নাকি ব্রিটিশ বাহিনী বিশেষ ট্রেনের ব্যবস্থাও করে দিয়েছিল, তবুও নানান দিক থেকে মানুষ নানাভাবে এই মাঠে উপস্থিত হয়েছিল ভোরের মধ্যে, শুধুমাত্র একটিবার তাদের রাজাকে, তাদের সেই মেজ কুমারকে দেখার জন্য। এবং এই মাঠে সেদিন 10,000-এরও বেশি প্রজা এখানে উপস্থিত ছিল। এখানেই এসেই তারা রাজাকে, ভাওয়াল রাজা মানে সেই ভাওয়াল রাজকুমার যিনি সন্ন্যাসী ভাওয়াল রাজা হিসাবে আমরা চিনি মেজ কুমার, ওনাকে স্বীকৃতি দিয়েছিল যে ইনি হচ্ছে তাদের সেই ধর্মেন্দ্র নারায়ণ চৌধুরী। এরপর এখানে আমি এখন যেটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে যে এটা হচ্ছে যোগীস্মৃতি স্কুল, যোগীস্মৃতি সরকারি প্রাথমিক স্কুল। এই স্কুলেরও একটি বিশেষ ইতিহাস রয়েছে। এই স্কুলের নামকরণ করা হয়েছে রাজা মেজ কুমার যখন ওনার শিকার এবং ঘোড়া দৌড়ের খুবই শখ ছিল এবং উনি ব্রিটিশ আমলে একটি ঘোড়া দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছিল জকি হিসাবে। জকি হচ্ছে আপনার ঘোড়া সাওয়ার এবং উনি নিজেই ঘোড়া সাওয়ার হিসাবে এখানে প্রতিযোগিতা করেছিলেন এবং এখানে উনি প্রতিযোগিতা করার পর উনি প্রথম বিজয়ী হয়েছিলেন এবং সেই স্মৃতি অনুযায়ী এটাকে আপনার যোগী স্মৃতি স্কুল হিসাবে নামকরণ করা হয়। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন এখানে এগুলো হচ্ছে আপনার রাজার যে প্রজারা ছিলেন তারা এখানে বসবাস করতেন। এটি হচ্ছে ভাওয়াল স্টেটের অন্তর্গত এবং এখনও পর্যন্ত কিন্তু যারা এখানেই বসবাস করছেন তারা কিন্তু এই ভাওয়াল স্টেটের প্রজা হিসাবেই বসবাস করছেন। দেখুন এই হচ্ছে সেই জায়গা এবং এই জায়গাগুলোতে কিন্তু তখন ভাওয়াল রাজ্যের রাজাদের আনাগুনি ছিল, প্রজাদের আনাগুনি ছিল। যে এই হচ্ছে সেই জায়গাগুলো। আমি একটা কথা বলতে চাই যে ভাওয়াল রাজ্যের সেই মেজ কুমার খ্যাত যে রাজা, সন্ন্যাসী রাজা, উনি কিন্তু রানী বিলাসমণির মেজ ছেলে ছিলেন এবং উনি প্রতারিত হয়েছিলেন তাদের নিজস্ব মানুষের দ্বারা, কিন্তু প্রজারা কিন্তু তাকে সব সময় নিজের রাজা হিসাবে গণ্য করতেন, নিজেদের কুমার হিসাবে গণ্য করতেন মেজ। তো এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন, এই গাছটিও কিন্তু অনেক পুরনো এবং অনেক ঐতিহ্যবাহী একটি গাছ এবং এটিও সেই রাজ আমল থেকে এই গাছটি এইভাবেই দাঁড়িয়ে আছে। এই জায়গাগুলোতে আসলে মনে হয় যে গাজীপুরের সত্যিকারের যে ঐতিহ্য এবং সত্যিকারের যে ইতিহাসগুলো এখানেই ছড়িয়ে ছিটিয়ে আছে, প্রত্যেকটি জায়গার প্রত্যেকটি ধুলাবালির প্রত্যেকটি কোণায়।
এই গাছের কাণ্ডগুলো দেখুন কতটা মোটা এবং কতটা সম্প্রসারিত, এতে করেও কিন্তু বোঝা যায় যে এই গাছগুলো কত পুরনো। তারা ইতিহাসের সাক্ষী হয়ে যুগের পর যুগ এভাবেই তারা গর্ব গর্বর সাথে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তো এই মুহূর্তে আমি যেখানে যাচ্ছি সেটা হচ্ছে সেই বহুল কাঙ্ক্ষিত রাজদিঘি, যেই দিঘিতে দিঘি নিয়ে কিন্তু অনেক ঐতিহাসিক চর্চা রয়েছে, এবং আমি এই মুহূর্তে এই দিঘির পাড় ধরে যাচ্ছি, এবং ওই যে দেখা যাচ্ছে সামনে, ওটা হচ্ছে সেই ঘাট। আমরা পরবর্তীতে সেই ঘাটের ওইখানে যাব, যেখানে রানীরা, ভাওয়াল রাজ্যের যে রানীরা ছিলেন তারা এখানে এসে সিঙ্গার করতেন, গোসল করতেন। তো এখন আমি যাচ্ছি সেই ডাক্তারের বাড়িতে, যিনি রাজ ডাক্তার, যিনি কিনা সেই মেজকুমার ভাওয়াল রাজার ধর্মেন্দ্র নারায়ণ চৌধুরীর চিকিৎসা করেছিলেন, এবং যাকে নিয়ে অনেক কথা রটনা আছে এরকম, যে ওনার রানীর সাথে সম্পর্ক ছিল, রানী বিভাবতীর সাথে। এখন সেটা কোনো সত্যতার নির্দিষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি, এটি একটি লোকমুখে কথা ছিল। তবে এটা অনেকেই বিশ্বাস করেন যে ওনার রানীর সাথে সম্পর্ক ছিলেন। এই যে দেখুন একটি মাটির বাড়ি, এখানে অনেক কিছুই কিন্তু আপনার ধ্বংস হয়ে গিয়েছে, কিন্তু মোটামুটি এখন এখানে এই মাটির বাড়িটি কিন্তু রয়েছে। এটার সামনে যে আপনারা দেখেছিলেন সেটা হচ্ছে কর কমিশনের অফিস। কর কমিশনের অফিসের ঠিক পেছনেই কিন্তু এই বাড়িটি, এই যে দেখুন মাটির বাড়িটি, এখানেই কিন্তু ডাক্তার যিনি আশুতোষ গুপ্ত, উনি এখানে থাকতেন, এবং এখান থেকেই উনি রানী বিলাসমণিকে অবলোকন করতেন, এবং হয়তো উনি পছন্দও করতেন। তো উনি রাজাকে আর্সেনিক নামক বিষ দিয়েছিলেন শোনা গেছে, এবং ওনার এই বিষ পান করেই কিন্তু রাজা ব্যাপক অসুস্থ হয়ে পড়েন। তার মলদ্বার দিয়ে রক্ত বের হয়েছিল, এবং উনি বমি করেছিলেন। আমরা রাজদিঘির পার বেশ কিছুটা সময় একটু বিশ্রাম নিয়েছিলাম। রাজদিঘি কিন্তু সেই সৌন্দর্য কালের গহ্বরে সেগুলো নষ্ট হয়ে গিয়েছে, এটা রক্ষণাবেক্ষণের অভাবে। এখন এখানে দিঘিতে প্রচুর কচুরিপানা দেখা যাচ্ছে, পানি তো দেখাই যাচ্ছে না, এবং আশেপাশে প্রচুর ময়লা। এটাই সেই রাজদিঘি, এবং ওই যে দূরে দেখা যাচ্ছে এটাই সেই ঘাট। আমরা এখান থেকে, যেখানে আমি দাঁড়িয়ে আছি ঠিক এখান থেকেই কিন্তু ডাক্তার সাহেব রানী বিভাবতীর সাথে ভাব বিনিময় করতেন, এবং তাদের একজন আরেকজনের সাথে এখান থেকে তথ্য বিনিময় হতো, এবং তারা এখানে একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে একজন আরেকজনকে দেখতেন। সেখানে রানী বিলাসে যখন রানী উঠতেন তখন ডাক্তার আশুতোষ দাস বা গুপ্ত, যিনি উনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রানীকে দেখতেন। তো আমি এখন কিন্তু সামনের দিকে ওই পাশে যাওয়ার জন্যই, তো এখন আমি এটা অবশ্য আমি আবারও বলছি যে এটার সঠিক কোনো সত্যতা প্রমাণ কোথাও আপনি খুঁজে পাবেন না। এটা একটি লোকমুখে প্রচলিত কথা ছিল, এবং আমরাও ছোট থেকে এটাই শুনে এসেছি, কিন্তু এটা নির্দিষ্ট কোনো প্রমাণাদি এখনো পর্যন্ত কেউ দিতে পারেনি। তো এখন আমি সেই রাজদিঘির যে ঘাটটি, এবং ওইখানে সরাসরি যাচ্ছি, এবং যেতে যেতে যেটা আপনাদের দেখাচ্ছে সেটা হচ্ছে সেই রানী বিলাসমণি, অনেক প্রতাপশালী একজন রানী ছিলেন, যিনি রানী বিলাসমণি। ওনার তৈরিকৃত, ওনার নামে নামকরণকৃত একটি নামকরণকৃত হচ্ছে যে এই স্কুলটি, এটা হচ্ছে নতুন বিল্ডিং, এটা নতুনভাবে করা হয়েছে। এই যে এটা হচ্ছে রানী বিলাসমণি হাই স্কুল, এবং এই স্কুলটি নতুনভাবে করা হয়েছে, কিন্তু এটার যে পুরনো বিল্ডিং সেটার সাথে আজকে আপনাদের পরিচয় করে দিচ্ছি। এই যে আমি গেট দিয়ে ঢুকছি, এবং দেখুন এটাই হচ্ছে রানী বিলাসমণির নামকরণকৃত প্রতিষ্ঠিত সেই সময়কার রাজবাড়ির একটি ভবন, যেটা পরে স্কুল হয়েছিল। এবং এটি কত চমৎকার এবং কতটা ঐতিহাসিক, এটা মনের অন্তর দিয়ে যদি আপনি অনুভব না করেন তাহলে আপনি বুঝতে পারবেন না। রানী বিলাসমণি কিন্তু সব সময় পড়াশোনার ব্যাপারে, শিক্ষার ব্যাপারে অনেক জাগ্রত ছিলেন। তিনি তার 3 ছেলেকেও শিক্ষিত করার ক্ষেত্রে ব্যাপক উদ্গ্রীব ছিলেন, কিন্তু রাজকুমাররা সত্যিকার অর্থে এরকম ছিলেন যে তারা পড়াশোনার দিকে বেশ অমনোযোগী ছিলেন।
বিশেষ করে মেজ কুমার উনি তো কখনোই পড়াশোনা করতে চাইতেন না, সে আনন্দ ফুর্তি করতে চাইতেন এবং উনি শিকার এবং বেশিরভাগ ঘুরে বেড়াতেই পছন্দ করতেন। দেখুন এইটাই হচ্ছে এখন স্কাউট ভবন রানী বিলাসমণি স্কুলের। তবে এখানে এই রানী বিলাসমণির স্কুলেরই কর্মচারীর পরিবার এখানে, কর্মচারীদের পরিবার এখানে বসবাস করে এবং দেখাশোনা করে এই জায়গাটার দেখাশোনা করে। এবং দেখুন কতটা চমৎকার, এখনো পর্যন্ত কতটা মজবুতভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এবং এটাই হচ্ছে সে স্থান যেখান থেকে আপনি তখনকার সময়কার যেই বিস্তর ইতিহাসের ইয়েটা সেটা অনুভব করতে পারবেন। এটা হচ্ছে গাজীপুরের মাধব মন্দির, এটা হচ্ছে আপনার ঠিক রাজবাড়ির সঙ্গে সম্পৃক্তযুক্ত। এই মাধব মন্দিরটি হচ্ছে রাজবাড়ির ভিতরে অবস্থিত। এই গেটটি বন্ধ, এটা পুরান গেট এবং নতুন গেট সামনে দিয়ে মেন সদর দরজা দিয়ে যেতে হবে। আমরা এই দরজা দিয়ে যে রাজার প্রজারা এবং রাজা নিজেও এদিক দিয়ে কিন্তু সেই মন্দিরে যেতেন। এখন আমরা যাচ্ছি সেই বহুল কাঙ্ক্ষিত প্রত্যাশিত সেই ভাওয়াল রাজবাড়ি। এবং এটা হচ্ছে রাজবাড়ির সাইডের অপর সাইড, রাস্তার ওপাশে হচ্ছে আপনার রাজবাড়ির মাঠ, যে মাঠে সব সময় গাজীপুরের সকল প্রকার অনুষ্ঠানের আয়োজন করা হয়। যত প্রকারের সামগ্রিক যত অনুষ্ঠান আছে সব কিছু অনুষ্ঠানের আয়োজন কিন্তু করা হয় আপনার এই রাজবাড়ির মাঠে। এখন এখানে বৃক্ষ মেলার আয়োজন করা হচ্ছে, তাই ওইদিকে আমরা গেলাম না। দেখুন আমরা ঠিক রাজবাড়ির দেয়াল প্রাচীর ঘেঁষেই কিন্তু হেঁটে হেঁটে আমরা রাজবাড়ির দিকে যাচ্ছি এবং মনের মধ্যে সেই অনুভূতিটা আসছে যে আজকে আপনাদেরকে দেখাবো সেই রাজবাড়ির এবং বলবো রাজবাড়ির ইতিহাস। দেখুন এটাই হচ্ছে রাজবাড়ির সদর দরজা এবং আমি ঢুকতেই যেটা চোখে পড়লো সেটা হচ্ছে সামনে লেখা একটি লেখা, এটি হচ্ছে এখন গাজীপুর প্রশাসকের কার্যালয়, গাজীপুর প্রশাসকের কার্যালয়। এবং এখানে খোদাইকৃত কিছু স্মৃতি আপনার তারা তুলে ধরেছেন। দেখুন এখানে দেওয়া আছে হাতির ছবি এবং রাজবাড়ির ছবির সামনে দেখুন এক বাঘের উপরে, যদিও একটু নষ্ট হয়ে গিয়েছে, বাঘের উপরে রাজা পা দিয়ে দাঁড়িয়ে আছে। এটা ছিল সেই সময়কার ছবি যখন শালনা কাচারি ঘরের পাশেই একটি বাঘকে মেজকুমার শিকার করেন এবং তখন উনি এই ছবিটি তোলেন এবং এই ছবিটি এখনও স্মৃতি হয়ে আছে। এবং দেখুন এখানে পাশে কিন্তু গাছের ছবি দেওয়া ছিল, কারণ এখানে প্রচুর পরিমাণে গজারি, সেগুন এবং দেবদারু গাছ ছিল, এখনও আছে। তো ওগুলো আমি আপনাদেরকে দেখাবো। এখানে মানুষ আসে, বসে এবং রাজাদের কুমারদের স্মৃতি অবলোকন করে। রাজেন্দ্র নারায়ণ চৌধুরীর তিন ছেলের মধ্যে এই মেজকুমার ছিলেন সবচেয়ে প্রসিদ্ধ একজন রাজবাড়ির অংশ, কারণ ওনার যে ইতিহাস সেটি ব্যাপকভাবেই বিস্তার লাভ করেছে। ভারত যখন আমাদের এখানে ব্রিটিশ শাসন ছিল, তখন ভারতবর্ষ ছিল, তখন এটার আমরা বিস্তর একটি ইতিহাসের সাক্ষী আমরা। তো দেখুন এই যে এখানে সেই পুরনো গাছ আমি বলেছিলাম যে অনেক অনেক ধরনের গাছ এখানে রয়েছে, এগুলো কিন্তু সবই সেই আরও অনেক অনেক গাছ ছিল, সেগুলো কিন্তু এখন নেই। কালের পরিক্রমায় সেই গাছগুলো হয়তো কেটে ফেলা হয়েছে, নয়তো এগুলো নেই। তো সামনে কিন্তু আমরা একটা মসজিদ, একদম সদর দরজার সাথেই কিন্তু একটা মসজিদ পার করে এসেছি। মসজিদটা পরে স্থাপিত হয়েছে, কারণ আমরা মসজিদ হচ্ছে আপনার মুসলমানদের একটি প্রতীক, এখানে মসজিদ পরে স্থাপিত হয়েছে। এটাই হচ্ছে সেই রাজবাড়ি। দেখুন এটি পরে সংস্কার করা হয়েছে অনেক কিছুই, কিন্তু এই রাজবাড়িতে এখন প্রশাসনিক যত কার্যক্রম আছে গাজীপুর জেলার সমস্ত প্রশাসনিক কার্যক্রম এখানেই সম্পন্ন করা হয়। এবং এই বিশাল রাজবাড়িটি আজকে আপনাদেরকে আমি ঘুরে দেখাবো। দেখুন এখানে এখানে কিন্তু এজলাসের যে কার্যক্রম আছে, শুনানি, এগুলো কিন্তু এখানে বিচার শুনানি করা হয়। আমরা হেঁটে হেঁটে সেই মন্দির এবং ঘাটের পাশে যাচ্ছি, সেই মাধব মন্দির এবং সেই ঐতিহাসিক ঘাট, যেই ঘাটে কিনা ভাওয়াল রাজ্যের রানীরা এখানে গোসল করতেন। এবং এরকম একটি ইতিহাসও আছে যে রানী বিলাসমণি যখন গোসল করার জন্য ঘাটে যেতেন, গোসল করার জন্য বেরোতেন, তখন প্রজাদের নাকি মাথা উঁচু করা নিষেধ ছিল,
তাদের মাথা নিচু করে রাখতে হতো। আর যদি কেউ সাহস করতো, মাথা উঁচু করতো, তাহলে তাকে ধরে নিয়ে গিয়ে চরম শাস্তি, কঠিন শাস্তি ভোগ করতে হতো। তো এটা ছিল একটি বহুল একটি আলোচিত একটি ইতিহাস, যে রানী যখন গোসল করতে বেরোতেন তখন কিন্তু প্রজাদের মাথা উঁচু করা, মানে ঘাড় নিচু করে রাখতে হতো, মাথা উঁচু করা নিষেধ ছিল। এই যে মন্দিরটি আপনাকে দেখালাম, এটি হচ্ছে রাজার স্থাপিত মাধব মন্দির। এটি এখনও কিন্তু বৈদ্যমান। তো এই যে আমি যে রোডটি দিয়ে যাচ্ছি, এই রোডটি দিয়ে কিন্তু রানীরাও যেতেন। এইখান দিয়ে হেঁটে হেঁটে আপনার তারা ঘাটে পৌঁছাতেন। এই যে ঘাটটি কিন্তু গেট দিয়ে লক করে দেওয়া হয়েছে বর্তমানে, কিন্তু তবুও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন এই যে আমি নামছি, এবং এত সুন্দর বাধাই করা একটি ঘাট। যদি এই জায়গাটাকে সংস্কার করা যেত, রাজদিঘিটাকে সুন্দর করে সংস্কার করা যেত, তাহলে গাজীপুরের মধ্যে এটিও ছিল একটি অন্যতম পর্যটন কেন্দ্রের অংশ। এটি দেখতে যতটুকু সুন্দর, মনোরম, মন ছুঁয়ে যাওয়ার মতো, একদম আবেগে আবেগ আবেগ কাজ করে মানুষের অন্তরে, যে এরকম একটা রাজবাড়ি এবং এর ইতিহাস ছিল খুবই চমৎকার। তো দেখা হচ্ছে পরের পর্বে, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।